আমাদের চ্যানেলের সমস্ত গল্প শুনতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটিকে। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না সমস্ত গল্পের আপডেট এবং নোটিফিকেশনস সবার আগে পাওয়ার জন্য। আপনারা বেল আইকনে ক্লিক করছেন তো? আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমাদের শ্রোতারা আমাদের গল্প শুনে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করলেও বেল আইকনে ক্লিক করছেন না। আপনাদের সকলের কাছে আমাদের অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনস এই অপশনটি অন করে দেবেন। তাহলে আমাদের সমস্ত গল্পের নোটিফিকেশনস আপনার কাছে পৌঁছে যাবে সবার আগে। নমস্কার, আমি সায়ন্তন। আপনি শুনছেন ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ। ফ্রিকি ফ্রাইডে স্টোরিজে আজ আপনি শুনবেন সুলেখক শুভম রায়চৌধুরীর কলম থেকে একটি তারানাথ তান্ত্রিক ফ্যান ফিকশন কাহিনী অন্য বুড়ির অশ্রু। আজকে গল্প পাঠে রয়েছে আর্য, গল্পের সূত্রধার আমি সায়ন্তন। শুনতে থাকুন ফ্রিকি ফ্রাইডে স্টোরিজের আজকের বিশেষ গল্প অন্য বুড়ির অশ্রু। দেখতে দেখতে এই বছরটাও আর 5টা বছরের মতোই শেষ হতে চলল। ফাল্গুন শেষে চৈত্রে পা রেখেছে আপামোর বাঙালি। আশায় বুক বেঁধেছে সকলে নতুন বছরকে স্বাগতম জানাবে বলে। দক্ষিণের জানলাটার ধারে বসে এক মনে কোকিলের কলতান শুনছিলাম। ভারী মিষ্টি করে ডাক ছাড়ে পাখিটা। সেই ডাকের মধ্যে একদিকে যেমন থাকে মন ভালো করে দেবার সঞ্জীবনী, তেমনই থাকে বিদায়ের সুর। বসন্তের আর কদিনই বা বাকি, তারপর আর ওর ওই মিষ্টি ডাকটা শোনার জন্য আমাকে জানলার ধারে এসে বসতে হবে না। হাতের কাছে রাখা ছিল বড়ু চণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন। বসন্তের সময় এই শতচ্ছিন্ন দেহে যে প্রাণের নবজোয়ার আসে, তার ফলেই মানব চিন্তনে একাধিক পরিবর্তন লক্ষ্য করা যায়। এক কথায় এই সময়টিকেই নিয়ম ভাঙার কাল বললেও অত্যুক্তি করা হবে না। গতকাল বইপাড়া থেকে ফেরার সময় মধ্যযুগীয় বাংলা সাহিত্যের সর্বশ্রেষ্ঠ নিদর্শনের এই একটি কপি কিনে এনেছিলাম। রাত্রে ভূমিকার অংশটুকু দেখতে দেখতেই ঘুম এসে গিয়েছিল। আজ রবিবার, অফিসের ছুটি, তাই ভাবলাম যাক আজ অন্তত অনেকটা পড়ে ফেলব। তেমনটা মনস্থ করেই জানলার ধারে বসেছিলাম। এমন সময় শুনলাম দরজার কড়া নাড়ার শব্দ। চিন্তায় ছেদ পড়ল। আরাম কেদারা ছেড়ে উঠে গিয়ে দরজা খুলে দেখলাম কিশোরী সেন এসে উপস্থিত হয়েছে। বেলা এখন বাজে 1টা। এটা তার আসার সময় নয়। তাই একটু অবাকই হলাম। জিজ্ঞেস করলাম, কি ব্যাপার, তুমি এই সময়? কিশোরী আমার প্রশ্নের উত্তর দেওয়ার আগেই ধপ করে মেঝের উপর পড়ে গেল। আমি বেশ ভয় পেয়ে গেলাম। সঙ্গে সঙ্গে ঝুঁকে পড়ে কিশোরীকে ডাকতে শুরু করলাম। এই কিশোরী, তোমার কি শরীর খারাপ লাগছে? হ্যাঁ, এই কিশোরী। কিশোরীর অনড় শরীরটাকে অনেকবার ঝাঁকালেও কোনো উত্তর পেলাম না। শেষে তাকে পাঁজা কোলা করে তুলে চৌকাঠ থেকে তুলে নিয়ে গিয়ে শোয়ালাম আমার তক্তপোষের ওপর। গিন্নিকে ডেকে বললাম, এই গিন্নি, শোনো, তুমি একটু কিশোরীকে বাতাস করো। মনে হয় প্রচণ্ড গরমের চোটে বেচারা অজ্ঞান হয়ে গেছে। তুমি একটু দেখো, বুঝলে? আমি এক্ষুনি তারানাথের বাড়ি থেকে আসছি। কি হে কিশোরী, অনেকক্ষণ তো ঘুমোলে না, এবার চোখটা খুলে দেখো দেখি আমার দিকে। কই, ওঠো, দিনের আলো নিভে এলো বলে আর কতক্ষণ ঘুমোবে? তারানাথের তৃতীয়বারের ডাকে চৈতন্য প্রাপ্তি ঘটল কিশোরীর। সে চোখ মেলল। দৃষ্টি তার কেমন যেন ভাষা। চোখের তলায় কালি পড়েছে। বড়ই ক্লান্ত দেখাচ্ছিল তাকে। সে চেষ্টা করল উঠে বসার, কিন্তু পারল না। হাতের চাপে ঘাড়টাকে যাও একটু তুলল, সঙ্গে সঙ্গে আবার নামিয়ে নিতে বাধ্য হলো। থাক, অত কষ্ট করতে হবে না। আজকের রাতটা এখানেই বিশ্রাম নাও, কাল সকালে তুমি পুরোপুরি সুস্থ হয়ে উঠবে, তখন বাড়ি যেও, কেমন? আচ্ছা বিভূতি, শোনো, যে পথ্যগুলো বললাম কিশোরীকে দিও। আমার আপাতত এখানে কাজ শেষ, এখন আমি আসি তাহলে। এ কি ঠাকুরমশাই, এখনই চলে যাবেন? দুদণ্ড বসে যান। গিন্নি চা করছে, সেটুকু অন্তত গ্রহণ করুন। এই প্রথম আমাদের বাড়িতে পা রাখলেন, ব্রাহ্মণ সেবার সুযোগ দেবেন না? দূর, তোমার যত বাজে কথা। এই ষাটোর্ধ্ব বৃদ্ধের বার্ধক্যের জ্বালা জুড়িয়ে আসছো তোমরা এতদিন ধরে।
আমার নিঃসঙ্গতা বাধ্য হয়েছে আমায় ছেড়ে যেতে। এও তো সেবাই নাকি? দেখুন, ওসব তত্ত্ব কথা আমি শুনতে চাই না। আপনি আমার বাড়িতে প্রথম এসেছেন, চাটুকু না খাইয়ে আপনাকে ছাড়ছি না। আহা, এ তো মহা মুশকিল। আচ্ছা বেশ, যা আছে তাড়াতাড়ি দাও। এই বেলা বাড়ি ফিরতে না পারলে সমস্যা হবে। চারিমা কিছুক্ষণের জন্য বাড়ি আসবে। এখানে কোথায় সে এসেছে জামাইয়ের বন্ধুর বাড়ি গৃহপ্রবেশে নেমন্তন্ন করতে, আমার সাথে দেখা করেই চলে যাবে বলে চিঠি লিখেছিল। মেয়েকে বিয়ের পর অনেক দিন তো দেখিনি, তাই এই সুযোগ হাতছাড়া করা যাবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চা খাইয়েই আমি আপনাকে নিজে গিয়ে বাড়ি দিয়ে আসবো, কেমন? আপনার কোনো চিন্তা নেই। তারানাথকে কিছুটা জোর করেই বসিয়ে রাখলাম। গিন্নি চা দিয়ে গেল। পরে সেটুকু সেবন করেই তারানাথ বাড়ি ফেরার জন্য উদ্গ্রীব হয়ে উঠলেন। কিশোরী ততক্ষণে ঘুমিয়ে পড়েছে। আমি পরনের ফতুয়াটা বদলে, আসুন ঠাকুরমশাই, এই বলে ঘরের দরজার খিলখানা সবেমাত্র খুলেছি, এমন সময় বলা নেই কওয়া নেই যেন মুষলধারে বৃষ্টিপাত শুরু হল। প্রকৃতির লীলা খেলা বোঝা যায়। কিছুক্ষণ আগেও আকাশে তারা দেখা যাচ্ছিল, আর এখন ঝোড়ো বাতাস আর প্রবল বজ্রপাত সহ বৃষ্টি। তারানাথ হতাশ মুখে আমার দিকে চাইল। নিজের অজান্তে ফিক করে হেসে ফেললাম। এতে যে ঈষৎ ক্ষুব্ধ হলো তা তার ভাষায় প্রকাশ না করে ফিরতি পায় ভেতরে ঢুকে বেতের মোড়ার ওপর গিয়ে বসল তারানাথ। বুঝতে পারলাম কিছু একটা না বললে বৃদ্ধের ক্ষোভ বৃদ্ধি পাবে, তাই বললাম, আহা ঠাকুরমশাই, রাগ করছেন কেন? এই ঝড় জলের মধ্যে আপনার কি মনে হয় চারি বাড়ি আসতে পারবে? প্রশ্নের কোনো উত্তর পাওয়া গেল না। অগত্যা আমিও কথা না বাড়িয়ে চুপ করে দরজার কাছেই দাঁড়িয়ে রইলাম। মিনিট খানে সেইভাবেই কাটার পর হঠাৎ তারানাথের কণ্ঠে পিছন ফিরলাম। আজকের দিনটার সাথে আমার অতীত জীবনের একটা দিন হুবহু মিলে যাচ্ছে বিভূতি। কিরকম? কিরকম বলতে, অবশ্যই সেই দিনও অতিপ্রাকৃত কিছু একটা ঘটেছিল, তবে সেখানে কোনো অপশক্তির উপস্থিতি ছিল না। বরং যা ছিল তা হলো রিপুর তাড়না। নতুন গল্পের গন্ধ পেলাম। যাক, ভালোই হলো, একই এমন আবহাওয়া, সাথে তারানাথ উপস্থিত। এর মধ্যে খেয়াল করলাম কিশোরীও ঘুম থেকে জেগে উঠেছে। তার মুখমণ্ডলে কেমন যেন একটা থম মারা ভাব লক্ষ্য করলাম, যেন সে ভীষণ ভয় পেয়েছে। তারানাথকে তার সামনে বসে থাকতে দেখে সেখানিক ভীত স্বরেই বলল, ঠাকুরমশাই, এইমাত্র আমি স্বপ্নে যা দেখলাম তা কি সত্যি সত্যি ঘটে গেছে? তার প্রমাণ তুমি কাল সকালেই পাবে কিশোরী। কিন্তু ঠাকুরমশাই, এ কিভাবে সম্ভব? মানে মানে এটা কিভাবে সম্ভব হতে পারে? দুরাত্মার পতন নিশ্চিত হয় তারই কৃতকর্মের জন্য। কৃতকর্মের মাত্রা সহ্য সীমা পেরিয়ে গেলে অদৃষ্টের বিচার ইন্দ্রের বজ্রের মতো নেমে আসে অজান্তেই। তুমিও তোমার স্বপ্নে যা দেখলে তা এমনই ন্যায় বিচারের দৃষ্টান্ত। দুজনের কথোপকথনের মাথা মুন্ডু কিছুই আমি বুঝতে পারলাম না। জিজ্ঞেস করলাম, কিসের বিচারের কথা হচ্ছে শুনি? হ্যাঁ? কিশোরী তার স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় হয়তো তার স্বপ্নের কথাটাই বলতে যাচ্ছিল। তারানাথ তাকে থামিয়ে দিয়ে বলল, ওসব পরে হবে, তার আগে আজ বরং তোমাদের একটা গল্প বলি। যেটা বলছিলাম, আশা করি গল্পের শেষে তোমাদের প্রশ্নের উত্তর পেয়ে যাবে। আচ্ছা বেশ, তাই হোক। ঝড় বাদলার সন্ধ্যায় আপনার কাছে গল্প শোনার চেয়ে বড় প্রাপ্তি আর কিছু হতে পারে না। দুঃখ শুধু এই যে তেলে ভাজার পাশিংশোটাই নেই এখানে। সে থাক, এখন যতটা পারা যায় নিয়ন্ত্রণ করাই ভালো। এই বলে তারানাথ তার গল্প বলতে বসবে এমন সময় ব্যাঘাত। দরজায় কড়া নাড়ার শব্দ। প্রত্যেকেই এবার একটু বিরক্ত হলাম। বেজার মুখে উঠে গিয়ে দরজা খুলতেই দেখি বাইরে দাঁড়িয়ে আছেন কিশোরীদের মেসের সেই ব্রজভূষণ চক্রবর্তী। এই সময় তার উপস্থিতি সত্যিই আশ্চর্যজনক। আমাকে হতবুদ্ধির ন্যায় দাঁড়িয়ে থাকতে দেখে তিনি তাড়াহুড়ো করে বললেন, আরে দরজার সামনে থেকে সরে দাঁড়ান বিভূতিবাবু, বৃষ্টির ঝাপটায় না হলে কাক স্নান হতে হবে এবার। আমি তাকে জায়গা করে দিলাম। তিনি ছাতা সমেত ঘরে ঢুকে একপাশে ছাতাটা রাখলেন। আমি ঘর থেকে তার জন্য গামছা এনে দিলাম। তিনি বললেন,
আজ তো আপনার আমাদের মেসে আসার কথা ছিল বলে বললেন আমায় কিশোরীবাবু। বেরোনোর সময় তিনি জানালেন ফিরতি পথে আপনাকে সঙ্গে নিয়ে ফিরবেন। সেই জন্য আমি আলো পড়তে পড়তে মোড়ের মাথা থেকে গরম গরম তেলে ভাজা আর পাঁশিংশোর একটা প্যাকেট কিনে আনলাম। তারপর দেখলাম আপনারা আসছেন না, ভাবলাম তাহলে বরং এসব নিয়ে আপনার বাড়ি চলে আসি। আপনার বাড়ির গলির সামনে আসতেই মেঘ ভাঙা বৃষ্টি শুরু হলো। কোনো রকমে এগুলোকে বাঁচিয়ে এনেছি। আর যে কি কি বিস্ময়কর ঘটনা বাকি আছে সেটাই ভাবছিলাম। প্রথমে কিশোরীর অস্বাভাবিক অসুস্থতা, তারপর নিশ্চিত বৃষ্টিপাতের দরুন তারানাথের এখানেই আটকে পড়া, আর এখন ব্রজভূষণের তেলে ভাজা আর পাশিংশো সহ আগমন। সত্যিই আজ ষোলকলা পূর্ণ হলো। যাক, আমাদের আসরের মূল দুটি বিষয়ের অপূর্ণতা পূর্ণ পাওয়ার জন্য ব্রজভূষণকে বসতে দিলাম আমার আরাম কেদারাটায়। পাশিংশো দেখে তারানাথের মুখখানাও বেশ উজ্জ্বল হয়ে উঠল। মুচকি হেসে সেখানা তাকে দিয়ে তেলে ভাজাগুলো গিন্নিকে দিয়ে এলাম, তেল জবজবে করে মুড়ির সাথে মেখে দেওয়ার জন্য। খানিকক্ষণের মধ্যে মুড়ি চলে এলো। সকলে এক খাবলা করে মুড়ি তুলে মুখে চালান করার পর তারানাথ শুরু করলো তার আর এক জীবনের অভিজ্ঞতা। এ কাহিনী যখনকার, তখন আমার বয়স ওই ধরো 25। গিয়েছিলাম উত্তর 24 পরগনার এক প্রত্যন্ত গ্রামে অতিথি হিসেবে। গুরুর কাছে শিক্ষা গ্রহণ করার সময় অনেকের সাথে পরিচয় হয়েছিল। একজন ছিল এক রকম। কেউ ধরো জেল খাটা আসামি, কেউ আবার কর্মসূত্রের ডোম। তথাকথিত ভদ্রলোকেরা কখনোই এই মার্গে আসতে পারে বলে আমার মনে হতো না, যদি না গুরুর কাছ থেকে চলে আসার সময় আমার দেখা হতো মধুসূদন কর্মকারের সাথে। এই মধুসূদনের বাড়িতেই আমার নেমন্তন্ন ছিল। মধুসূদন ছিল পেশায় বসুন্ধরী শ্রেণীর কামার। সেই সময় পেশার সাথে মিল রেখে পদবি স্থির হতো। কর্মকার যারা হতেন তাদের বেশিরভাগেরই পেশা হতো লৌহ কর্ম। হিন্দু সম্প্রদায়ের মধ্যে শূদ্র শ্রেণীর আওতায় আসত কর্মকারেরা। এই কর্মকারদের আবির্ভাবেরও একটা অদ্ভুত তত্ত্ব রয়েছে। মনে করা হয় কোনো এক কালে দেবশিল্পী বিশ্বকর্মা এক শূদ্রাণীর সাথে প্রণয় বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। সেই থেকেই কর্মকার বা কামারের জন্ম। কামাররা ছিল 4 প্রকার, যথা বসুন্ধরী, গঙ্গালিরি, রানা এবং বাহার। যাই হোক, মূল প্রসঙ্গে ফিরে আসি। শ্রাবণের এক সন্ধ্যায় মুষলধারে বৃষ্টি হচ্ছে। আমি দাওয়ায় বসে উকোতে টান দিচ্ছি। তা চারি তখনও জন্মায়নি। সেই ঝড় জল মাথায় করে আমার ভদ্রাসনে এক অনাহুতের পদার্পণ ঘটল। অন্ধকারের মধ্যে তাকে ঠিকমতো দেখতে পেলাম না। সে দরজার সামনে দাঁড়িয়ে হাঁক পারল। এটা কি তারানাথ চক্রবর্তীর বাড়ি? কণ্ঠস্বর স্পষ্টতই জানান দিল আগন্তুক একজন বছর 50-এর বৃদ্ধ। হুঁকোটা নামিয়ে রেখে লণ্ঠনটা হাতে নিয়ে এগিয়ে গেলাম। বললাম, যথাস্থানে এসেছেন মহানুভব। এটাই তারানাথ চক্রবর্তীর বাড়ি এবং আমি সেই অধম। ও, তাহলে তো আমি বাড়ি চিনতে কোনো ভুল করিনি। বৃষ্টির মধ্যে না দাঁড়িয়ে থেকে আপনি দাওয়ায় উঠে আসুন। ভদ্রলোককে নিয়ে এসে বসালাম দাওয়ায় রাখা হ্যারিকেনের সামনে। গিন্নিকে হাঁক দিয়ে বললাম গামছাখানি দিয়ে যেতে। গামছায় ভালোভাবে গা হাত পা মুছে সামান্য জল খেয়ে ভদ্রলোক তৃপ্ত হলেন। বললেন, নমস্কার ঠাকুর মশাই, আমি হরনাথ চাকলাদার, থাকি ওই দিনহাটার সদর শহরে। আপনার কাছে এসেছি আমার জামাইয়ের তরফ থেকে। আমার জামাইকে আপনি চেনেন, মধুসূদন কর্মকার। মধুসূদন নামটা শুনতেই চট করে মনে পড়ে গেল। কামার মধুসূদন? আগে বাবা, বিশ্বাসই হচ্ছে না যে সে বিয়ে থা করে সংসারী হয়েছে। গুরুগৃহে থাকাকালীন গুরুদেব তো দেখেই বলে দিয়েছিলেন এ ছেলে সন্ন্যাসী হবে। যাক, তার একটা গতি হয়েছে শুনে ভালো লাগলো। নিয়তির ফের ঠাকুর মশাই, নিয়তির ফের। কখন কার সাথে কি ঘটিয়ে দেবে কেউ জানে না। আপনার গুরুদেবের কথা হয়তো সত্যি হতো যদি না সে আমাদের বাড়িতে আসতো।
আপনাদের বাড়ি এসেছিল বলেই তার ব্রহ্মচর্য ভঙ্গ হয়েছে বটে। তা কিরকম শুনি? তাহলে বলি শুনুন। আমি দিনহাটার জমিদার ভানুসিংহ রায়ের অধীনে হিসেব রক্ষকের কাজ করতাম। আমার বাবা আগে ওই দায়িত্ব সামলাতেন, তারপর আমি সামলাচ্ছিলাম। তো সেই চাকরি করে মোটের ওপর ভালো মতোই আমার চলে যাচ্ছিল। সাংসারিক চাহিদা মেটানোর স্বার্থে যতটুকু প্রয়োজন ভাগ্যলক্ষ্মী তার থেকে বেশি দিয়েছিলেন। ফলে আর্থিক সচ্ছলতা আমার সংসারে স্থায়ী হয়েছিল। বিয়ের বছর চারেকের মাথায় আমাদের ঘর আলো করে আসে স্বয়ং অন্নদা, আমার সুচরিতা মা। আমার এই মেয়ে সাক্ষাৎ অন্নদার আশীর্বাদ প্রাপ্ত বলে ঘোষণা করেছিলেন অঞ্চলের একমাত্র গণৎকার দিগ্বিজয় শাস্ত্রী। শাস্ত্রী মহাশয়ের কথা কখনো মিথ্যা হয়নি জানেন। তিনি যেদিন বললেন আমার মেয়ের মধ্যে দেবী অন্নদা বিরাজমানা, সেই দিন থেকে এই অঞ্চলের অন্নাভাব কেটে গেল। এখানে বলে রাখি, আমার মেয়ের জন্মাবার ঠিক 1 বছর আগে থেকে এলাকায় চরম খাদ্য সংকট দেখা দিয়েছিল। সে এমন সংকট যে কোনোভাবেই জমিদার মশাই তার প্রতিকার করতে পারছিলেন না। অনাবৃষ্টির কারণে জমিতে ফসল ফলল না। পার্শ্ববর্তী তালুক থেকে সাহায্য চাওয়া হলে সেখান থেকেও আশানুরূপ প্রত্যুত্তর পাওয়া যায়নি। গোটা 1টা বছর শাক পাতা ইত্যাদি খেয়ে কাটিয়েছিলাম আমরা। কত ছোট ছোট ছেলে মেয়ে না খেতে পেয়ে মরেছিল সেবার। আজও ভাবলে গায়ে কাঁটা দেয়। কিন্তু আশ্চর্য ঘটনা ঘটল আমার ওই মেয়ে জন্মাবার দিনই। তখন জ্যৈষ্ঠ সবে পড়েছে। বৃষ্টিপাতের এতটুকু নামগন্ধ ছিল না, বা হওয়ারও কোনো সম্ভাবনা ছিল না। তো সেই অবস্থায় মেঘ ভাঙা বৃষ্টি শুরু হলো। টানা 1টা দিন ঝমঝমিয়ে বৃষ্টি হওয়ার কারণে গোটা অঞ্চলে যেন প্রাণ ফিরে এলো। রুক্ষ জমি হলো সিক্ত। চাষিরা নতুনভাবে চাষবাসের উদ্যোগ করল। পাথরের মতো শক্ত মাটিতে ফসল ফলল আবার। তাই সেবার অসময়েই অনুষ্ঠিত হয়েছিল নবান্ন উৎসব। চাষিরা প্রতিবার নবান্ন উৎসবের আগে চৈত্র মাসে শুক্লা পঞ্চমীতে মা অন্নপূর্ণার পুজো করত। কিন্তু সেবার একই সাথে অনুষ্ঠিত হলো নবান্ন এবং দেবী অন্নদার উৎসব। গোটা 1টা বছর পর মাঠ ভরা ফসল ফলতে সর্বপ্রথম তা এলো আমার বাড়ির অন্নদার কাছে। মেয়ের কথা বলতে বলতে হরনাথ বাবুর মুখ উজ্জ্বল হয়ে উঠছিল, কিন্তু আমার মনে জাগছিল অন্য রকম আশঙ্কা। তাই আমি তাকে মাঝপথে থামিয়ে শুধলাম, কথার মাঝে কথা বলার জন্য ক্ষমা চাইছি হরনাথবাবু। একটা জিজ্ঞাসা রয়েছে। আচ্ছা, আপনার মেয়ের বাঁ হাতের অনামিকার দৈর্ঘ্য কি মধ্যমার চাইতে বড়? আপনি কি করে জানলেন ঠাকুর মশাই? বিস্মিতভাবে প্রশ্ন করলেন হরনাথ। উত্তরটা দিয়েই দিতে পারতাম, কিন্তু দিতে মন চাইল না। কারণ কোনো জাতিকার বাঁ হাতের অনামিকার দৈর্ঘ্য মধ্যমার চাইতে বড় হলে একই সাথে সেই জাতিকার ওপর দ্বৈত প্রভাব পড়ে। প্রথমত, তারা যেমন দৈবাশীর্বাদ যুক্ত হন, তার পাশাপাশি তারা স্বল্পায়ু নিয়ে পৃথিবীতে আসেন। ভদ্রলোক দিব্যি আনন্দে ছিলেন, তাই অহেতুক দুঃসংবাদ দিয়ে তাকে দুঃখিত করলাম না। বললাম, বাহ, বেশ তো। আপনার মেয়ে তাহলে আপনার পাশাপাশি গোটা অঞ্চলের ভাগ্য ফিরিয়ে এনেছে, কি বলেন? সে আর বলতে, কিন্তু এমন ভাগ্যবতীকেও যে দুর্দিনের সম্মুখীন হতে হয়েছিল ঠাকুর মশাই। সে এমন বিড়ম্বনা যে নিষ্কৃতি পাওয়া এক প্রকার অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল। মেয়েকে বড় করে তুলতে আমি কোনো রকম অভাব রাখিনি ঠাকুর মশাই। শিক্ষা দীক্ষা আচার আচরণে যতটা সম্ভব পরিপূর্ণ করে তোলার চেষ্টা আমি করেছি। তা সত্ত্বেও তাকে গোটা গ্রামের সামনে অপমানিত হতে হয়েছিল। ওই শালা দিগম্বর মুখার্জির জন্য লজ্জায় আমার নাকটা কাটা যেত, যদি না সেই সময় মধুসূদন এসে আমার মেয়েটাকে বাঁচাতো।
দিগম্বর মুখুজ্জের ছোট ছেলে কালীকিঙ্করের সাথে সুচরিতার বিয়ে স্থির করেছিলাম। সেই মতো সমস্ত কিছু ঠিক হয়ে গিয়েছিল জানেন। তারপর বিয়ের ঠিক আগের দিন কালীকিঙ্কর জানায় যে সে বিয়ে করবে না, কারণ যৌতুকে আমরা যতটা যা দিচ্ছিলাম তাতে নাকি তার পোষাচ্ছিল না। হ্যাঁ, এবার আপনি ভাবুন, বিয়ের সময় তোড়জোড় হওয়ার পর বর যদি এসব বলে তখন আমরা কি করব? হ্যাঁ, মেয়ে তো আমার লগ্নভ্রষ্টা হবে। একদমই তাই। তারপর আর কি, আমি সেই দিন রাতেই তেড়ে গেলাম মুখুজ্জুদের ভিটে। হ্যাঁ, সঙ্গে গ্রামের হোতারাও ছিলেন। মাথায় আমার খুন চেপে গিয়েছিল বুঝলেন। ভেবেছিলাম একটা হেস্তনেস্ত করেই বাড়ি ফিরব, কিন্তু সেখানে গিয়ে জানতে পারি বাড়িতে কেবল চাকর বাকরেরা আছে। তাদের থেকেই খবর পাই যে সন্ধ্যার দিকে নাকি দিগম্বর সস্ত্রীক রওনা হয়েছেন পাশের গ্রামে। সেখানে এক সওদাগরের মেয়ের সাথে কালীকিঙ্করের প্রেম প্রীতি সম্পর্ক ছিল আগে থেকেই। নেহাত দিগম্বর আমায় কথা দিয়ে ফেলেছিলেন বলে কালী কিছু বলতে পারিনি, কিন্তু ভোরবেলা থেকেই সে বাপকে শাসায় এই বলে যে সওদাগরের মেয়ের সাথে বিয়ে না হলে সে আত্মহত্যা করবে। এইখানেই দিগম্বর দমতে বাধ্য হন এবং যৌতুকের মিথ্যে অজুহাত দিয়ে সকলের বিষয়টা জানাজানির আগেই এখান থেকে সরে পড়ে। সমস্তটা শুনে মোড়লমশাই তখন বললেন, দেখুন হরনাথবাবু, আপনার মেয়ে মানে আমাদেরও মেয়ে। কালীকিঙ্করের অন্য কারোর সাথে সম্পর্ক হতেই পারে না, সেটা বিষয় নয়, কিন্তু এর প্রতারণার শাস্তি আমরা তাকে দেবই। এখনই চলুন, রওনা দিই পাশের গাঁয়ে। সে কিভাবে বিয়ের পিড়িতে বসে আমরাও দেখছি। উপস্থিত বাকি সকলেও মোড়লের সুরেই সুর মেলালে আমারও আর অসম্মতি দেওয়ার কোনো সুযোগ থাকে না। আমি বললাম, বেশ, আপনারা বলছেন যখন তখন তাই হোক, এবেলায় বেরোনো যাক। আপনারা এখানেই সকলে দাঁড়ান, আমি বাড়ি থেকে গরুর গাড়িখানা নিয়ে আসি। অবিলম্বে গরুর গাড়ি নিয়ে আমি ফিরে এলাম। সকলে উঠে বসে পড়ে যতটা সম্ভব জোরে গাড়ি চালিয়ে প্রায় 3 প্রহর পর আমরা পৌঁছালাম পাশের গাঁয়ে সেই মহাজনের বাড়ি, যেখানে কালীকিঙ্করের বিয়ে হওয়ার কথা ছিল। আমরা যে এভাবে অতর্কিত সেখানে গিয়ে উপস্থিত হব তা তারা স্বপ্নেও ভাবেনি। তাই যখন মাঝরাতে সওদাগরের দরজার কড়া নাড়া হলো, তখন দরজা খুলে বাইরে বেরিয়ে এলো স্বয়ং কালীকিঙ্কর। ঘুম চোখে আমাদের সকলকে একসাথে দেখে সে তো ভিড়মিকে অস্থির। তাকে দেখে রাগে আমার সর্বাঙ্গ জ্বলে উঠল। আমি মুঠো পাকিয়ে একখানা মোক্ষম ঘুষি বসাতেই যাচ্ছিলাম, তার আগে আমার পাশ থেকে মোড়লমশাই এগিয়ে এসে চেপে ধরলেন কালীর ডান কাঁধ। দাঁতে দাঁত চেপে বললেন, কুলাঙ্গা, দুশ্চরিত্র, লম্পট, আমাদের মেয়ের সর্বনাশ করে তুমি এসেছো বিয়ে করতে। এবার তোমায় বাগে পেয়েছি, বিয়ে করার স্বাদ একেবারে ঘুচিয়ে দেবো। বলেই তিনি হ্যাঁচকা টানে কালীকে দরজার বাইরে বের করে আনলেন। বাকিদের কাছে লাঠি সোটা ছিল আগে থেকেই। মুহূর্তের মধ্যে সকলে ছেঁকে ধরল তাকে। মারমুখী পাড়া প্রতিবেশীর রাগের এক ছটাকও যদি কালীর ওপরে আছড়ে পড়তো তাহলে তার পঞ্চত্ব প্রাপ্তি নিশ্চিত ছিল। তা সত্ত্বেও আমি কাউকে আটকালাম না। একজন আদর্শবান মানুষের পরিবর্তে তখন আমার মধ্যে এসে আসীন হয়েছে এক অপমানিত মেয়ের পিতৃসত্তা। সে চায় দোষীর কঠোর থেকে কঠোরতম শাস্তি হোক, কিন্তু বিধাতা হয়তো তা চাননি। তাই সেই যাত্রায় প্রাণে বেঁচে গিয়েছিল কালীকিঙ্কর। এই অবধি বলতে বলতেই লক্ষ্য করছিলাম হরনাথবাবু বেশ উত্তেজিত হয়ে উঠেছেন এবং বলার মাঝে ছোট ছোট বিরতি নিয়ে দেখছিলেন আমি তার বলার প্রতি আগ্রহ দেখাচ্ছি কি না। এইবার আমি আর এরপর তারপরের মতো শব্দ ব্যবহার না করে চোখের ইশারায় বুঝিয়ে দিলাম যে পরের ঘটনাটা শোনার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি। তিনি বিচক্ষণ মানুষ, চোখের ভাষা বুঝতে পারেন, তাই ক্ষণিকের বিরতি নিয়ে আবার বলতে শুরু করলেন। কালীকিঙ্করকে হাতের নাগালে পেয়ে সকলে যার পর নাই উত্তেজিত হয়ে উঠেছিল তাকে উচিত শাস্তি দেবে বলে। রাত্রির নিস্তব্ধ পরিবেশ নিমিষের মধ্যে অশান্ত হয়ে পড়ল সকলের সম্মিলিত কণ্ঠস্বরে। সেই শুনেই সম্ভবত বাড়ি থেকে বেরিয়ে এসেছিলেন দিগম্বর মুখুজ্জে ও তাঁর স্ত্রী সুধাময়ী দেবী।
মারমুখী জনতার অনিয়ন্ত্রিত ক্ষোভের হাত থেকে নিজের ছেলেকে বাঁচাতে সুধাময়ী কাউকে তোয়াক্কা না করেই ভিড়ের মধ্যে ঢুকে পড়ে ছেলেকে আড়াল করার চেষ্টা করলেন এবং কাঁদতে কাঁদতে বললেন, বারবার হলে আমায় মারুন আপনারা, চোখের সামনে নিজের ছেলেকে এভাবে মরতে দেখার আগে আমার প্রাণ দিন, আমার প্রাণ দিন। ওর কষ্ট দেখার যে মৃত্যুই শ্রেয়, মৃত্যুই শ্রেয়। এবার সকলে এক প্রকার বাধ্য হয়েই মাথার উপর বাগিয়ে ধরা লাঠিগুলোকে নিয়ন্ত্রণে আনল। দোষ করেছে কালী কিঙ্কর, তাকে শাস্তি দিতে গিয়ে অহেতুক সুধাময়ী দেবীর ওপর আঘাত আসুক এমনটা কখনোই কাঙ্ক্ষিত নয়। তাই মোড়ল মশাই নির্দেশ দিলেন, এই সকলে সরে দাঁড়াও। সদর দরজার কাছে নিঃশব্দে দাঁড়িয়েছিলেন দিগম্বর মুখুজ্জে। ছেলের হয়ে তিনি এতক্ষণ একটা কথাও কিছু বলেননি। হাতে ছিল তার বড় মতো একখানা লণ্ঠন। লণ্ঠনের সেই মৃদু আলোতে দেখলাম তার বিমর্ষ মুখমণ্ডল। ভাব খানিকটা এরকম, সব জেনেও তিনি আজ অসহায়, তাই নিয়তির সাথে যুঝবার ক্ষমতা তার নেই। রাগটা খানিক প্রশমিত হয়ে পড়ে দুঃখে অপমানে জর্জরিত। আমি অসহায়ের মতো ছুটে গিয়ে দিগম্বর মুখুজ্জের পায়ের উপর লুটিয়ে পড়লাম। চোখের জলকে আর আটকানো গেল না। কাতর আর্জি হয়ে বেরিয়ে এলো মাত্র কয়েকটা শব্দ, কেন মুখুজ্জে মশাই, কেন? আমার মেয়েটা আপনার বা আপনার ছেলের কি এমন ক্ষতি করেছিল যার জন্য আপনারা সকলে মিলে তার এমন সর্বনাশ করতে চাইছে? উত্তর দিন, উত্তর দিন আমাকে। আপনি বলুন, আপনার সাথে আমার কিসের শত্রুতা, যার কারণে আপনাদের এরূপ অপ্রত্যাশিত আচরণের বহিঃপ্রকাশ? বলুন আমাকে। তিনি লণ্ঠনটা নামিয়ে রেখে আমায় তুলে ধরলেন। হরনাথ বাবু, আপনি উঠুন, আসুন অন্দরে। মোড়ল মশাইকে চাইলে নিয়ে আসতে পারেন, তবে এর বাইরে আমি আর কাউকেই অনুমতি দেব না। বাকিটা আপনারা ভেতরে এলেই বুঝতে পারবেন। দিগম্বর মুখুজ্জের কণ্ঠে অসহায়তার মাত্রাটা যেন আরো কয়েক গুণ বৃদ্ধি পেয়েছিল। আমি বিরোধিতা করলাম না। বাকি সকলকে বাইরে দাঁড়াতে বলে মোড়ল মশাইকে নিয়ে অন্দরে প্রবেশ করলাম। আমাদের সাথে কালীকিঙ্কর ও সুধাময়ীও এলেন। আমাকে ও মোড়ল মশাইকে নিয়ে দিগম্বর মুখুজ্জে যে ঘরে প্রবেশ করলেন সেখানে থাকার মধ্যে ছিলেন কেবল দুজন, একজন স্ত্রীলোক এবং একজন বৃদ্ধ। স্ত্রীলোকের বয়স ওই আমার মেয়ের থেকে হয়তো কিছু বেশিই হবে। বিশাল বড় পালঙ্কে সে আধশোয়া অবস্থায় হতাশ মুখে আমাদের দিকে তাকিয়েছিল এবং বৃদ্ধের মাথা নিচু। দিগম্বর মুখুজ্জে তাদের সাথে আমাদের পরিচয় করে দিলেন। হরনাথ বাবু, ইনি হলেন শ্যামসিংহ বণিক এবং এ হচ্ছে শ্যামবাবুর একমাত্র মেয়ে শাকম্বরী। শ্যামবাবু, ইনি হচ্ছেন... থাক দিগম্বর বাবু, বলার কোনো প্রয়োজন নেই এনারা কারা। হরনাথ চাকলাদার আমার পূর্ব পরিচিত। ওনার হয়তো মনে নেই, তবে আমি ওনাকে চিনি। দেখুন, এই সময়টা আলাপ পরিচয় করবার নয়। যে ধর্ম সংকটে আমরা সকলে একসাথে জড়িয়ে পড়েছি তার হাত থেকে কিভাবে নিষ্কৃতি পাওয়া যায়, এখন সেই দিকেই আমাদের নজর দিতে হবে। শ্যামবাবুর কথার সাথে আমি একমত। বেশ, তো তাহলে... কিন্তু তার আগে আপনি বলুন দিগম্বর বাবু, আপনার ছেলের সাথে যখন শ্যামবাবুর মেয়ের যোগাযোগ আগে থেকেই ছিল, তখন আপনি আমাকে হয়তো কথা দিলেন কেন? দিগম্বর মুখুজ্জেকে থামিয়ে আমি খানিক ভৎসনার স্বরেই বললাম কথাটা। উক্ত প্রশ্নের উত্তরটা পেলাম শ্যামসিংহের কাছ থেকে। কথাটা যদি কেবলমাত্র যোগাযোগের গণ্ডির মধ্যেই থেকে যেত তাহলে হয়তো আপনাকে এমন প্রতারণার শিকার হতে হতো না হরনাথ বাবু। কিন্তু জল যে গড়িয়েছে অনেক দূর। আমার মেয়ের সাথে দিগম্বরবাবুর ছেলের মেলামেশার গভীরতা যে এই মাত্রায় বৃদ্ধি পাবে যে তার ফলে আমার মেয়েকে বিবাহের পূর্বেই কুমারিত্ব বিসর্জন দিতে হবে, এমনটা সত্যি আমরা কল্পনা করিনি। কিন্তু অদৃষ্টের নিষ্ঠুর ছলনার মাধ্যমে আমরা যে সকলেই অসহায়, তাই আজ এমন পরিস্থিতি।
শ্যামবাবুর কাছ থেকে আমার প্রশ্নের এমন উত্তর পাবো জানলে আমি হয়তো আমার মেয়েকে জলে ডুবে মরতেই বলতাম। বলার মতো কোনো কথা আমার মুখে আসছিল না। মাথায় বাজ ভেঙে পড়াও হয়তো এর চাইতে অনেক বেশি সুখকর। চোখের সামনেটা মুহূর্তের মধ্যে কেমন যেন অন্ধকারে ছেয়ে গেল। বিমর্ষতায় আচ্ছন্ন হয়ে পড়া আমি কপালে হাত দিয়ে বসে পড়লাম মাটিতে। এ কি হরনাথ, সামলাও সামলাও নিজেকে। আর কিভাবে সামলাবো মোড়ল মশাই? সর্বনাশ, যা হওয়ার কথা আদতে দাও চাইতেও বেশি হয়েছে। একদিকে শ্যামবাবুর কন্যার গর্ভে কালীকিঙ্করের সন্তান বেড়ে উঠছে, অন্যদিকে আমার মেয়ের বাগদান সম্পূর্ণ হয়েছে, কাল তার বিয়ের লগ্ন। এমতো অবস্থায় আমি কোন দিকে যাব বলতে পারেন? হ্যাঁ, পরিস্থিতি ক্রমে আরো গম্ভীর হয়ে উঠছিল। সকলেই স্তব্ধ, কেউ কোনো সুরাহা করতে পারছে না। ধীর স্থিরভাবে যে কোনো সমস্যার যথাযথ সমাধান করার জন্য যে মোড়ল মশাইয়ের জুড়ি মেলা ভার, তিনিও পড়লেন মহা ফাঁপড়ে। রাত পোহালেই মেয়ের বিয়ের লগ্ন। শাস্ত্রসম্মত কোনো বিধান যদি থেকেও থাকে, তাহলেও সেই রাত বিরেতে সেই বিধান দিতেন কে? লোকলজ্জার ভয়ে তো বিষয়টা চাউর করাও যাচ্ছিল না। ধীরে ধীরে সমস্ত আশার আলো নিভতে শুরু করলো। অপমানিত হওয়া ছাড়া আর কোনো উপায় দেখতে পাচ্ছিলাম না। ঠিক এমন সময় ঈশ্বর যেন মুখ তুলে চাইলেন। আগমন ঘটল আপনার বন্ধুর। মধুসূদনের? আগে কেমন করে? সেই বিষয়েই এবার আলোকপাত করছি, শুনুন। সকলে যখন আমরা চিন্তিত মুখে এই ধর্ম সংকটের হাত থেকে পরিত্রাণ পাওয়ার পথ খুঁজে চলেছি, ঠিক সেই সময় ঘরে প্রবেশ করলো মধুসূদন। তখনও আমি তার পরিচয় জানতাম না। সে এসে বলল, ক্ষমা করবেন, আমি এতক্ষণ বাইরে থেকে আপনাদের সমস্ত কথাবার্তা শুনছিলাম। যদি আপনারা অনুমতি দেন তো আমি সমাধানের একটা পথ করে দিতে পারি। শ্যামসিংহ কাতরভাবে শুধলেন, তুমি কি পারবে বাবা? মধুসূদন বলল, সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে আমাকে রক্ষা করে আপনি এই ভবঘুরে সন্ন্যাসীকে নিজের গৃহে আশ্রয় দিয়েছেন, সেবা শুশ্রূষা করে আমার জীবন বাঁচিয়েছেন। আমার এই জীবন আপনার দান। আপনার কাছে আমি আজন্মের ঋণী শ্যামবাবু। তাই আজ আপনি যখন ধর্ম সংকটে পড়েছেন, তখন আমার দায়িত্ব আপনাকে উদ্ধার করবার। তার পাশাপাশি একজন নির্দোষের সর্বনাশ আমার সজ্ঞান হোক, এ আমি বরদাস্ত করতে পারবো না কখনোই। তাই আমি আমার জ্ঞান আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা সকলেই বিচক্ষণতা এবং বুদ্ধিদীপ্ততার প্রতীক। সমস্তটা শুনে পরিশেষে আপনারাই বিচার করুন আমার পরামর্শ আদৌ গ্রহণযোগ্য কিনা। তুমি বলো বাবা, তুমি বলো। বিধাতা আমাদের সামনে সমস্ত পথ বন্ধ করে দিয়েছেন। এখন তুমি যাই বিধান দেবে তাই আমরা মেনে নেব। দেখুন, আমাদের সমাজে বৈবাহিক বন্ধন বেশ কিছু মানদণ্ডের ওপর টিকে থাকে, যেমন স্বামীর আর্থিক সচ্ছলতা, পুরুষের পৌরুষ। একজন সমর্থ পুরুষের কাছ থেকে তার স্ত্রী সর্বদাই তার উদ্দীপ্ত পৌরুষের স্বাদ পেতে চায়। মিলনের বাসনা স্ত্রী পুরুষ নির্বিশেষেই কার্যকরী থাকে, যা আদতের স্বাভাবিক চাহিদা। তবে যে পুরুষ শারীরিক দিক থেকে অক্ষম হয়, তাকে কোনো নারী সজ্ঞানে গ্রহণ করতে চায় না। এমনকি ইতিহাস সাক্ষী আছে, চরম দুর্ভাগ্য উপস্থিত হবে জেনেও বেশ কয়েকজন নারী তাদের পাণিপ্রার্থী পুরুষদের প্রত্যাখ্যান করেছেন, কেবলমাত্র তাদের শারীরিক অক্ষমতার জন্য। গ্রাম বাংলায় আজও সেই কারণে সমাজ বিরুদ্ধ নিষিদ্ধ অভিসারের ঘটনা ঘটে। পিতৃতান্ত্রিক সমাজ নারীদের সর্বদাই কুচক্রী আখ্যায় আখ্যায়িত করে ক্ষান্ত হয়, কিন্তু পুরুষের অক্ষমতা যদি এই সকল ব্যভিচারের কারণ হয়েও থাকে, সেই দিকে কখনোই আঙুল ওঠে না। তাই আমার পরামর্শ হবে এই যে আপনারা আপনাদের মেয়েদের মঙ্গলের জন্য মিথ্যার আশ্রয় নিন। আপনারা ফিরে যান, আপনাদের মেয়েকে একটা সাজানো মিথ্যে বুঝিয়ে আশ্বস্ত করুন। আশ্বস্ত করুন যে কেন কালীকিঙ্কর অন্তিম মুহূর্তে এসে পিছিয়ে পড়েছে। না না, এ কি করে সম্ভব? আপনি বুঝতে পারছেন এর ফলে কি হবে? এর ফলে আমার চরিত্রে, আমার পৌরুষে কালি ছেটানো হবে। প্রতিবাদী কালীকিঙ্কর প্রায় গর্জনের সুরেই বলে উঠল। মধুসূদন তখন ধীর স্থিরভাবে জবাব দিল, দেখুন কালীকিঙ্কর, আপনার চারিত্রিক বৈশিষ্ট্য সম্বন্ধে আমাকে অবগত করতে আসবেন না।
ভুলে যাবেন না, আমি ত্রিকালদর্শী গুরুর শিষ্য। মানুষের রূপ দেখে তার চরিত্র বুঝে নেওয়ার ক্ষমতা গুরু আমায় দিয়েছেন। এখন বলতে হলে এমন অনেক কথাই আমি বলতে পারি যার পরিণাম হয়তো হতে পারে ভয়াবহ। হয়তো যেটুকু সমর্থন আপনি আমার আশ্রয়দাতার কাছ থেকে পাচ্ছেন সেটুকুও সরে যাবে। আর কিছুক্ষণ আগেই তো আপনি প্রায় মৃত্যুর দোরগোড়ায় পৌঁছে গিয়েছিলেন। সেখান থেকে যখন একবার ফিরে এসেছেন, আশা করব আর সেখানে ফিরে যেতে চাইবেন না। মধুসূদনের শীতল স্বরে বলা কথাগুলোর মধ্যে এমন কিছু ছিল যা কালীকিঙ্করকে মুহূর্তের মধ্যে দমে যেতে বাধ্য করল। বিক্ষুব্ধতার পরিবর্তে তার সমগ্র চিত্তে ছেয়ে গেল এক প্রকার চাপা ভয়। মধুসূদন বলে চলল, এখন আপনার কাছে কেবলমাত্র দুটো পথ খোলা রয়েছে কালীকিঙ্কর। প্রথমত, নিজের পৌরুষীনতার কথাটা সবার কাছে তুলে ধরা। দ্বিতীয়ত, শাকম্ভরীর গর্ভে আপনার যে সন্তান বেড়ে উঠছে তাকে গর্ভেই হত্যা করা। এইবার হাহাকার করে ওঠে শাকম্ভরী নিজে। ওগো, তুমি মেনে নাও, আর বাড়াবাড়ি করো না। অনেক অপমানিত হয়েছি আমরা। মধুসূদন বাবুর পরামর্শ মেনে নিলে আখেরে দুপক্ষেরই মঙ্গল। অন্তত আমাদের বিয়েটা হলে আমাদের সন্তান সামাজিক স্বীকৃতি পাবে। নচেত 9 মাস পর যখন সেই পৃথিবীর আলো দেখবে, তখন তাকে কোন পরিচয় সকলের সামনে আনবো আমরা? তাছাড়া তুমি কি কবরেজ মশাইয়ের বলে কথাটাও ভুলে গেলে? তিনি কি বলেছিলেন মনে নেই? মনে করার চেষ্টা করো। তিনি বলেছিলেন এই সন্তান সঠিকভাবে ভূমিষ্ঠ না হলে আমি আর বাঁচবো না। এমনকি গর্ভপাত ঘটলেও আমার প্রাণ নাশের প্রবল সম্ভাবনা থাকবে। মধুসূদনের প্রস্তাব এই অবস্থায় একমাত্র গ্রহণযোগ্য। এছাড়া আর কোনো উপায় নেই হরনাথ বাবু। কালীকিঙ্কর, তুমি এখনই একটা চিঠি লিখে এই সাজানো মিথ্যেটাকে সুন্দরভাবে তুলে ধরো, যাতে হরনাথ বাবুর মেয়ে একদিক থেকে আশ্বস্ত হয়, এই আমার আদেশ। এবং আমরা আশা রাখি দিগম্বর বাবু আমাদের সাথে সহমত হবেন, কারণ এছাড়া আর কোনো উপায় আর আমাদের কাছে নেই। আমি কোনো মতেই আমার একমাত্র মেয়ের ক্ষতি হতে দেব না। তার জন্য যদি 100টা মিত্রের আশ্রয় নিতে হয় আমি নেব। আর কালীকিঙ্কর, তুমি যদি রাজি না হও তাহলে এই মুহূর্তে তোমাকে ওই মারমুখী জনতার হাতে তুলে দিয়ে আসবো আমি নিজে। তারপর তোমার মৃতদেহ জঙ্গলে ফেলে আসতে আমার এতটুকু সময় লাগবে না। পথে আসার সময় ডাকাতের হাতে পড়ে তোমার মৃত্যু ঘটেছে এমনটা রটিয়ে দেওয়াটাও খুব কঠিন কাজ নয় আমার পক্ষে। তাই একটু ভেবে চিন্তে সিদ্ধান্ত নাও। সব দিক থেকে কোণঠাসা হওয়ার কারণে কালীকিঙ্কর বাধ্য হলো মধুসূদনের প্রস্তাব মেনে নিতে। তাকে নিয়ে তার মা সুধাময় দেবী চলে গেলেন অন্য ঘরে। এতে করে একদিক না হয় রক্ষা পেল, কিন্তু সমস্যার তখনও পুরোপুরি সমাধান হয়নি। কালীকিঙ্কর কী কারণে অন্তিম মুহূর্তে এসে পিছু পা হয়েছে তার একটা কারণ না হয় উপস্থাপন করা যাবে, কিন্তু আমার মেয়েটা, তাকে লগ্নভ্রষ্টা হওয়ার হাত থেকেও তো রক্ষা করতে হতো। সেটা হবে কিভাবে? শ্যামসিংহ সম্ভবত আমার মনের অবস্থাটা বুঝতে পেরেছিলেন। মধুসূদন যেভাবে ত্রাতার রূপে এসে তার ও তার মেয়েকে সম্মানহানির হাত থেকে বাঁচালো, তার ফলে তিনি অনেকটা স্বাভাবিক হয়েছিলেন। তাই নিজের আসন ছেড়ে উঠে তিনি এগিয়ে গেলেন মধুসূদনের দিকে। তার কাঁধে হাত রেখে অতি শান্ত স্বরে বললেন, বাবা মধুসূদন, জানি না কি পুণ্য করেছিলাম বলে তোমাকে আজ বিপদের দিনে কাছে পেলাম। তবে সমস্যা যে এখনো পুরোপুরি মিটে যায়নি তা তুমিও বুঝতে পারছো। তাই আর এক মেয়ের বাপ হিসেবে তোমার কাছে আমি অনুরোধ করছি, মেয়েটাকে তুমি উদ্ধার করো বাবা। এই মুহূর্তে দাঁড়িয়ে তুমি ছাড়া আর কাউকে আমি ভরসা করে কথাটা বলতে পারবো না। আশা করি পরিস্থিতির গভীরতা অনুধাবন করে এই বৃদ্ধের অনুরোধ তুমি রাখবে। শ্যামসিংহের এমন প্রস্তাবে সম্মতি দেবে না মধুসূদন, এমনটাই স্বাভাবিক। সে সন্ন্যাসী, ব্রহ্মচর্য তার ব্রত। সাংসারিক মায়ায় আবদ্ধ হতে সে চাইবে কেন? তাও আবার এক অচেনা অজানা দুর্ভাগা মেয়ের জন্য। এই সমস্ত প্রশ্নই যখন আমার ভেতরটা কুরে কুরে খাচ্ছিল, ঠিক সেই সময় মধুসূদন বলল, আপনি আজ না থাকলে আমিও হয়তো থাকতাম না শ্যামবাবু। তাই আপনার কথা আমি রাখব। আমি কখনোই চাইব না যে কোনো নির্দোষ শাস্তি পাক। তার জন্য যদি আমাকে আমার ব্রত ভঙ্গ করতে হয় তো করব।
সেই পাপের শাস্তিও না হয় মাথা পেতে নেব আমি। আপনি চিন্তা করবেন না। বললে বিশ্বাস করবেন না ঠাকুরমশাই, সেই মুহূর্তেই আমার এমন দশা হয়েছিল যে আমি আনন্দে আত্মহারা হয়ে দুহাত তুলে নাচব, নাকি মেয়েটার মান রক্ষা পেল ভেবে আনন্দে চোখের জল ফেলবো, আমি বুঝতে পারছিলাম না। মধুসূদনের সিদ্ধান্তে অবশেষে সব দিক রক্ষা পেল। ভোর রাতে আমরা সকলে আনন্দের সাথে বাড়ির পথে রওনা দিলাম। ভোরবেলা বাড়ি পৌঁছে প্রথমে গিন্নিকে সমস্তটা জানালাম, অবশ্য মিথ্যের বিষয়টা বলিনি। তারপর জানালাম মেয়েকে। পাত্র বদল হয়েছে জেনেও লক্ষ্য করেছিলাম মেয়ের এতটুকু দুঃখ বা অনুতাপ বা অপমান বোধ হয়নি, বরং সে যেন মনে মনে সন্তুষ্টই হয়েছিল। তো এভাবেই সে যাত্রায় আমার মেয়েটা উদ্ধার হলো। মধুসূদনের সাথে সেই দিন সন্ধ্যায় মেয়ের বিয়ে দিলাম। জামাই আমার সংসারে প্রবেশ করেই নিজের পূর্বতন জীবিকায় অর্থাৎ লৌহ কর্মে রত হলো। ঠাকুরের ইচ্ছায় খুব অল্প সময়ের মধ্যেই সে বেশ নাম করলো গ্রামে। মা লক্ষ্মীর আশীর্বাদে সংসার ফুলে ফেঁপে উঠেছে বর্তমানে তাদের। দেবী ষষ্ঠীও মুখ তুলে চেয়েছেন। তাই আমার মেয়েটা সামনের মাসে মা হতে চলেছে। সামনে শুক্রবার তার সাধ। তো তাই সেই খুশিতে আপনার বন্ধু আপনাকে নিমন্ত্রণ করেছেন। আমাকে বলে পাঠিয়েছে এই যে আপনাকে যেন একেবারে নিজের সাথে নিয়েই যেন আমি ফিরি। হরনাথ বাবু বেশ পরিতৃপ্তির সঙ্গেই আমাকে নিমন্ত্রণ করলেন বটে, তবে কেন জানি না আনন্দের পরিবর্তে মনটা কোনো এক অজানা কারণে ভীষণ অস্থির হয়ে উঠল। মধুসূদন যে আমাকে এত বছর পরও মনে রেখে এই আনন্দ সংবাদ সহ নিমন্ত্রণ পাঠিয়েছে, সেটা জেনে আনন্দিত হওয়ার পরিবর্তে অস্থিরতার কারণে সেখানে আমার যাওয়া উচিত বলে বারবার মনে হতে লাগলো। অবশ্য সে কথাটা হরনাথ বাবুকে বললাম না। দুম করে কিছু না জেনে মন্তব্য করাটা উচিত নয়, তাই বাইরে থেকে নিজেকে স্বাভাবিকই রাখলাম। হাসি মুখে বললাম, বেশ, তো অবশ্যই যাব। এমনিতেও কয়েকদিন পসার তেমন জমছে না, তাই মন মেজাজও ভালো নেই। কটা দিন বাইরে ঘুরে এলে মন্দ হয় না। দিনহাটার সদর শহরে যেতে হলে আজ যেমন তুমি শিয়ালদহ থেকে বামনহাটি লোকাল চেপেই চলে যেতে পারবে, আমি যে সময়ের কথা বলছি তখনও ওই লাইনে রেল যোগাযোগ শুরু হয়নি। উপায় একমাত্র গরুর গাড়ি। মোটামুটি 2 দিনের যাত্রা। আমার যেহেতু সদ্য বিয়ে হয়েছিল, গিন্নির সাথেও সেভাবে হৃদ্যতা গড়ে ওঠেনি, তাই একরকম বাড়িতে জানিয়েই বেরিয়ে পড়লাম হরনাথ বাবুর সাথে নিমন্ত্রণ রক্ষা করতে। কই হে জামাই, দেখো কাকে নিয়ে ফিরেছি। মধুসূদনের বাড়ি পৌঁছলাম বৃহস্পতিবার সকালে। গৃহকর্তা ব্যস্ত ছিলেন নিজের কর্মশালায়। শ্বশুরমশায়ের ডাকে কাজ ছেড়ে বাইরে আসতেই আমায় দেখে তো তার আনন্দে আত্ম হওয়ার মতো অবস্থা। চটপট হাতটা পরিষ্কার করে মধুসূদন এগিয়ে এসে জড়িয়ে ধরল আমায়। তারানাথ, তারানাথ, আহা কি যে ভালো লাগছে ভাই, তুই আমার ডাকে এসেছিস। সত্যি বলছি, ভীষণ খুশি হয়েছি রে। বন্ধুর ডাককে উপেক্ষা করি কি করে? হ্যাঁ, আমাকে যে আসতেই হতো। বাহুবন্ধ থেকে আমায় মুক্ত করে মধুসূদন আমায় দাওয়ায় পাতা চাটাইয়ের ওপর বসালো। তারপর 1 ঘটি জল এনে দিয়ে বলল, নে ভাই, আপাতত এইটুকু খেয়ে একটু জিরিয়ে নে। এতটা পথশ্রমে ক্লান্ত হয়ে গিয়েছিস নিশ্চয়ই। বউ গেছে পুকুরে স্নান করতে, ও আসলেই আমরা স্নানে যাব। তার দরকার কি জামাই, আমি তো রইলাম, তোমরাও যাও সাফসুত্র হয়ে নাও, বললেন হরনাথ বাবু। না বাবা, অন্নবুড়ির আদেশ অমান্য করা হবে তাহলে। তিনি বলেছেন যতদিন না আমাদের সন্তান জন্ম নিচ্ছে ততদিন যেন আমরা স্বামী স্ত্রীতে এক মুহূর্তের জন্যেও ভিটের বাইরে একসঙ্গে না যাই। একজন বের হলে আর একজন যেন বাড়িতেই থাকে। অন্নবুড়িটা আবার কি মধু? খানিক বিস্মিত হয়েই হরনাথ প্রশ্ন করলেন। মধুসূদন বলল, তিনি ভারী অদ্ভুত মহিলা বাবা। আপনি তো প্রায় 5 দিন হলো ছিলেন না।
এরই মধ্যে একটা অদ্ভুত কাণ্ড ঘটে গিয়েছে। সেই কাণ্ডের জেরেই এই অন্নবুড়ির সঙ্গে আমাদের সাক্ষাৎ। বলো কি জামাই, অদ্ভুত কাণ্ড মানে? অদ্ভুত কাণ্ডটা হলো গিয়ে ওই আপনার মেয়ে চলে এসেছে। এক কাজ করি, সবাই মিলেই বরং স্নান সারতে যাই। পুকুর ঘাটে বসেই না হয় বলবো সবটা। আপনার মেয়ে এসবের কিছুই জানে না, খামোখা ওর কানে গেলে আবার ভয় পাবে। সদর দিয়ে ভিজে কাপড়ে প্রবেশ করলেন বছর 20 এক রমণী। ইনি মধুসূদনের স্ত্রী তথা হরনাথ বাবুর মেয়ে সুচরিতা। বাবা ও স্বামী তার পরিচিত, কিন্তু আমায় দেখে তিনি খানিক লজ্জা পেলেন। আমিও চোখ নামিয়ে নিলাম। কারণটা অবশ্য আর ব্যক্ত করতে চাইছি না, তোমরা বুদ্ধিমান, নিশ্চয়ই বুঝতে পারবে। মধুসূদন অল্প কথায় আমার পরিচয় দিল তার স্ত্রীকে। তারপর আমরা সকলে মিলে গেলাম বড় পুকুরের ঘাটে। যাকে আমি বড় পুকুর বলছি, আদতে সেটা একটা মস্ত বড় দিঘি। তার বিস্তৃতি এতই যে এপারে দাঁড়িয়ে ওপারটা ভালোভাবে দেখা যায় না। পুকুরের ধার বরাবর বড় বড় জাম গাছের সারি। সদ্য এক পশলা বৃষ্টি হয়ে যাওয়ায় চারপাশটা কেমন স্যাঁতস্যাঁতে হয়েছিল। আকাশ জুড়ে কালো মেঘের দল তখনও মুখ ভার করে অপেক্ষা করছিল আবার একবার জলবিন্দু হয়ে ঝরে পড়বে বলে। মধু নিজের সাথে এক শিশি সর্ষের তেল এনেছিল। সেই তেল তিনজনে অল্প অল্প করে নিয়ে ভালোভাবে মাখতে লাগলাম। সেই সময় মধু 3 দিন আগে ঘটে যাওয়া সেই অদ্ভুত কাণ্ডটা আমাদের শুনিয়েছিল। আপনি তো বাবা রওনা দিলেন রবিবারের ভোরে। মা আমাদের জন্য রান্না করে দিয়ে গিয়েছিলেন। আপনার মেয়ের শরীরটা কয়েকদিন ধরে ভালো যাচ্ছিল না, সে তো আপনি জানেন। তা হলো কি, রবিবার সন্ধ্যায় হঠাৎ করে আপনার মেয়ের ধুম জ্বর শুরু হলো। বিকেলেও সে পরের দিনের শাকসবজি দিব্যি কেটে ধুয়ে ঘরকন্নার কাজ সারছিল। তারপর আমায় বলল ওর মাথাটা নাকি ভীষণ যন্ত্রণা করছে। আমি বললাম ঠিক আছে, যাও একটু বিশ্রাম নাও। এই সময় এমন একটু হয়, আমি এই দিকটা দেখে নিচ্ছি। এই বলে আমি হাতের কাজটা সেরে একটু জিরাচ্ছিলাম। একবার ভাবলাম যাই একটু দেখে আসি সুচরিতা ঠিকঠাক রয়েছে কিনা। ঘরে ঢুকে দেখি সে অচেতন হয়ে মাটির ওপর পড়ে আছে। আমার তো মাথায় বাজ পড়বার উপক্রম হলো। তড়িঘড়ি ঘরে ঢুকে সুচরিতাকে অতি সাবধানে পাঁজা কোলা করে তুলে বিছানায় শুয়ে দিলাম। তার শরীর স্পর্শ করতেই যেন আগুনের আঁচ লাগলো। ভাবতে পারছেন কোন মাত্রায় জ্বর আসলে শরীর এভাবে উত্তপ্ত হয়ে ওঠে? যাই হোক, আমি তখন পাশের বাড়ির মিতু কাকিমাকে ডেকে সুচরিতার কাছে বসতে বললাম। বাইরে বেরোলাম কবিরাজ মশাইকে ডেকে আনতে। কবিরাজ মশাই এসে ভালোভাবে সুচরিতাকে পরীক্ষা নিরীক্ষা করে বেশ স্তম্ভিত স্বরেই বললেন, মধু, ভারী অদ্ভুত রকমের রোগ বাঁধিয়ে বসেছে দেখছি তোমার স্ত্রী। এমন জ্বর, গা একেবারে পুড়ে যাচ্ছে, এমনটা তো নিজের কর্মজীবনে কখনো কারোর হতে দেখিনি। কিন্তু এখন বিষয়টা হচ্ছে সুচরিতার জ্বর কমানো যায় কিভাবে? এই বলে কবিরাজ মশাই বেশ কিছুক্ষণ ভাবলেন, তারপর বললেন, এক কাজ করো, আমাদের গায়ের পশ্চিম দিকে বল্লভ সেনের বাড়ি যাও। এই রাত বিলেতে একমাত্র তার বাগানে ঈশ্বরী গাছের পাতা পাবে। এই ভয়ঙ্কর জ্বর একমাত্র ঈশ্বরী রসেই কমানো যাবে। তুমি দেরি করো না, এক্ষুনি গিয়ে নিয়ে এসো। আজ রাতে মোট 4 বার রসটা খাওয়াতে হবে। ওনার নির্দেশ মেনে আমি যথাশীঘ্র সম্ভব বল্লভ সেনের বাড়ি থেকে গোটা একটা ঈশ্বরী গাছ তুলে নিয়ে আনলাম। কবিরাজ মশাই গাছ থেকে পাতা নিয়ে রস করে মধুর সাথে সুচরিতাকে খাওয়ালেন। 12টার দিকে জ্বরটাকে অনেকটা নিয়ন্ত্রণে আনা গেল। পরের দিনটা মোটামুটি সেভাবেই কাটল। সুচরিতাকে আর উঠতে দিনই বিছানা ছেড়ে। মিতু কাকিমা কয়েক ঘন্টা ছাড়া ছাড়া এসে প্রয়োজনীয় পথ্য দিয়ে যাচ্ছিলেন। এতে করে অনেকটা সুবিধে হলো আমার। কিন্তু পরের বিপত্তিটা ঘটল এর পরের দিন। তখন কটা বাজবে, ওই ধরুন 9টা। শাশুড়ি মা এলেন পায়েস নিয়ে। আগের দিন খবর পাঠাতে একটু দেরি হয়ে গিয়েছিল, তা তিনি পায়েস নিয়ে মেয়ের সঙ্গে দেখা করলেন। আমি লোহা লক্করের কাজে ব্যস্ত ছিলাম।
এর মাঝে কখন যে বেলা দুপুরের দিকে ঢলে পড়েছে তা খেয়ালই নেই। খিদেটা চাগার দিতে যন্ত্রপাতি রেখে গামছা কাঁধে ফেলে সবে সুচরিতাকে বলতে যাব যে তুমি একটু দাঁড়াও, আমি স্নানটা সেরে এসেই ভাত বাড়ব। এমন সময় ঘর থেকে ভেসে এলো সুচরিতার যন্ত্রণা মিশ্রিত চিৎকার। চিৎকারটা কানে আসতেই আমার সর্বাঙ্গ কেঁপে উঠল ভয়। আচমকা কাউকে সজোরে আঘাত করলে এমন চিৎকার শোনা যায়। আমি হন্তদন্ত হয়ে ঘরে ঢুকলাম। তার মুখমণ্ডল বিকৃত হয়ে উঠেছে। আমি সঙ্গে সঙ্গে মিতু কাকিমাকে ডেকে আনলাম। কাকিমা সুচরিতার অবস্থা দেখে বললেন, মধু, সুচরিতা জল ভাঙতে শুরু করেছে, তুমি শিগগিরই যাও, দাইকে ডেকে আনো। তার বাড়ি গিয়ে তাকে নিয়ে আসতে আসতে ঘন্টা দুয়েক তো লেগেই যাবে, কিন্তু এইদিকে সুচরিতা যেভাবে ছটফট করছে, কোন দিকে যে যাব কিছুই বুঝে উঠতে পারছিলাম না। ঠিক সেই সময় জানেন, সাক্ষাৎ ভগবানের মতন আবির্ভাব ঘটল তার। কোথা থেকে যে তিনি এলেন, কেই বা তাকে খবর দিল, কিছুই জানি না। শুধু জানি তিনি না থাকলে আজ আপনার মেয়ে বা আমাদের সন্তান কেউই আর বাঁচত না। অস্বাভাবিকভাবেই আগমন ঘটল তার। সুচরিতার কাছে এসে তিনি একবার সুচরিতার পেটে হাত রাখলেন শুধু, তারপর এক দৃষ্টে তাকালেন উত্তরের খোলা জানলাটার দিকে। জানালার কাছে বড় আম গাছটার ডালে একটা শালিক পাখি বসেছিল। এতক্ষণ খেয়াল করিনি। সে এক ঠায় এতক্ষণ ঘরের ভেতরেই নজর রাখছিল। অন্নবুড়ির সাথে চোখাচোখি হতেই শালিকের চোখ দুটো একবার দপ করে জ্বলে উঠল। তারপরেই সে সেখান থেকে উড়ে চলে গেল। আর তার চলে যাওয়ার সাথে সাথেই সুচরিতার যন্ত্রণাও অস্বাভাবিকভাবে কমে গেল। না কোনো ওষুধ, না কোনো পথ্য, কোনো কিছুই নয়। আপনা থেকেই সুচরিতা একদম আগের মতন সুস্থ হয়ে গেল। কিছুক্ষণ আগেও যে যন্ত্রণায় কাটা পাঁঠার মতন ছটকাচ্ছিল, সেই ছটফটানির কোনো চিহ্ন মাত্র আর তার মধ্যে খুঁজে পেলাম না। আমি ও মিতু কাকিমা একসাথে বিস্মিত চোখে অন্নবুড়িকে পর্যবেক্ষণ করতে লাগলাম। আমাদের মুখে কোনো কথা ফুটছে না দেখে এবার সেই বলল, বিষের একমাত্র ওষুধ। বিষ দিতে এসেছিল, আমার মেয়েটাকে বিষ দিতে এসেছিল, বিষ ঝেড়ে দিয়েছি শালির। তারপর সুচরিতাকে উদ্দেশ্য করে বলল, চিন্তা করিস নে রে মা, তোর সন্তান যতদিন না পৃথিবীর আলো দেখছে ততদিন আমি তোর সাথেই থাকবো। ও শালির বড় দেমাগ, বুঝলি তো, নিজের দোষে নিজের ছেলেটাকে খেলো, তাই এখন তোর সর্বনাশ করার জন্য উঠে পড়ে লেগেছে। কিন্তু ও জানে না তোর সাথে কে আছে, কার হাত তোর মাথায় আছে। আর যা শিক্ষা দিয়েছি তাতে ওর মুখে ভাত তোলা বন্ধ হয়ে যাবে, কিন্তু এতেই ও শান্ত হবে না। তাই তোর ক্ষতি ও আবার করতে চাইবে। তাই আমি এখন থেকে তোর সাথেই থাকবো। এই হলো অন্নবুড়ির পরিচয়। তার সম্বন্ধে আমি কিছুই জানি না। 4 বার সে নিজের মতন আসে, সুচরিতাকে নিজের হাতে খাইয়ে আবার নিজের মতনই চলে যায়। এমনকি সুচরিতার জন্য তিনি হাত পুড়িয়ে রান্নাও করেন। তারপর তার নিজের মাত্র 2টি পায়ে সেই খাবার তুলে নিয়ে সুচরিতাকে পরিবেশনও করেন। আমি কোনোদিনও তাকে এটা জিজ্ঞেস করবার সাহস দেখাইনি যে সে কেন এসব করে। মহিলা সুচরিতার প্রতি একমাত্র স্নেহশীলা, না হলে তাকে দেখলে সহজে কেউ কথা বলতে যাবে না। আমি নিজে থেকে তাকে কোনোদিনই বাধা দিই না, কারণ তার জন্যই সেদিন সুচরিতা প্রাণে বেঁচেছিল। আমার মনে হয় সে সাধারণ কেউ নয়। আজও সে আসবে, তখনই আপনারা দেখতে পাবেন। বিশেষ করে তুই তো তান্ত্রিক মানুষ তারানাথ, দেখে বলিস তো মহিলার আসল উদ্দেশ্যটা কি। মধুসূদনের বলা শেষ হলে পরে আমরা স্নান সেরে বাড়ি ফিরলাম। পথে আস্তে আস্তে বারবার মনে হচ্ছিল মধু যে মহিলার বর্ণনা দিল তার সাথে কার যেন একটা মিল রয়েছে। বাড়ি পৌঁছে আমাদের জন্য মধু নতুন ধুতি এনে দিল। পোশাক বদলে আমরা বসলাম খেতে। সুচরিতাকে মধু বলল,
হ্যাঁ গো, তোমার অন্নবুড়ি কই? আজ আর আসবে না নাকি? অন্যদিন তো এতক্ষণে চলে আসে। সুচরিতা খাবার বাড়তে বাড়তে বলল, না গো, সে তো কখন এসে আবার চলেও গেছে। তোমরা বেরোনোর পরই সে এলো, এসেই আমায় তাড়া দিতে লাগলো। বললো তার নাকি আজ কি একটা কাজ রয়েছে, তাই সে আজ তাড়াতাড়ি এসেছে। যা, আমি ভাবলাম তার সঙ্গে বাকিদের একবার আলাপ করাবো। আচ্ছা, কাল তো তোমার সাধের অনুষ্ঠান, কাল উনি নিশ্চয়ই আসবেন, তখনই না হয় পরিচয় করানো যাবে। হ্যাঁ হ্যাঁ, সেটাই ভালো। খাওয়া দাওয়ার পালা চুকিয়ে গড়গড়ার নলে টান দিতে দিতে এক প্রস্থ খোশ গল্প সারলাম মধুসূদনের সাথে। দুপুরের পর তারা ভাত ঘুমে মগ্ন হলে পরে আমি একটু ভিটের চারপাশটা ভালোভাবে ঘুরে ঘুরে দেখতে লাগলাম। আগেই বলেছি, এখানে আসার কারণ আমার কাছে আনন্দ উৎসব নয়, বরং এক অনাকাঙ্ক্ষিত দুশ্চিন্তা, যাই ভিটেতে পা রাখার পর পাল্লা দিয়ে বেশ কয়েক গুণে বৃদ্ধি পেয়েছিল। গোটা বাড়িটা জুড়েই কেমন একটা বিশ্রী গন্ধ ছড়িয়েছিল, কতকটা চন্দ্রবোরা সাপের গায়ের গন্ধের মতো। প্রাণঘাতিনী তন্ত্রে চন্দ্রবোরা সাপকে অত্যন্ত অশুচি বলে মনে করা হয়। যেখানে বলা হয়েছে কোনো গৃহস্থের বাড়িতে যদি প্রচণ্ড পরিমাণে এই সাপের দেহের গন্ধ পাওয়া যায়, তার মানে বুঝতে হবে সমন প্রায় শিয়রের কাছে পৌঁছে গেছে, কেবল করানার আর অপেক্ষা। কিন্তু এভাবে বন্ধুর সর্বনাশ হতে দিই বা কেমন করে? চরম সর্বনাশ বলতে নিশ্চয়ই মৃত্যুই হবে, ওর চাইতে চরম আর কিছু হতে পারে না নিশ্চয়ই। তবে আমাকে আরেকটা বিহিত করতেই হবে, অন্তত চেষ্টাটুকু তো করতেই হবে। তাই আমি খুঁটিয়ে খুঁটিয়ে সারা বাড়িটা ভালোভাবে পর্যবেক্ষণ করতে লাগলাম, এবং এর ফলে কি পেলাম জানো? পেলাম অপতন্ত্রের দ্বারা প্রস্তুত একটি মারণ কাঠির অবশেষ। কাঠিটা সুচরিতার ঘরের উত্তর দিকের আম গাছটার গোড়ায় ঝোপ জঙ্গলের মধ্যে পোঁতা ছিল, যাতে কারোর চোখে না পড়ে বস্তুটা। কাঠিটা দেখেই আতঙ্কে আমার অন্তরাত্মা শিউরে উঠল, কারণ এ ছিল এক অমোঘ মৃত্যুবান। এই উপাচার যেই করে থাকুক না কেন, সে যে মধুসূদনের চরম অনিষ্ট করতে চায় তার বলতে বাকি থাকে না। এই অভিচারকে নিষ্ক্রিয় করার মতো কোনো প্রত্যাভিচারের বর্ণনা প্রচলিত শাস্ত্র বা তন্ত্রে নেই, কিন্তু হার মানলে চলবে না। তেমন হলে আমি আমার ইষ্টদেব কাল ভৈরবের শরণাপন্ন হব, তার মুখ থেকে তন্ত্রের উৎপত্তি, তার চরণেই লুটিয়ে পড়ব এই মারণাস্ত্রের প্রতিকার চাইতে। মনে মনে স্থির করে নিলাম, আজকের রাতটা আমি কাটাবো মহাকালের স্তুতি জপ করে। মহামৃত্যুঞ্জয় মন্ত্রের জপ যেভাবে মার্কণ্ডেয় ঋষিকে রক্ষা করেছিল সাক্ষাৎ যমের হাত থেকে, সেভাবে আমিও আমার অন্তরের সমস্ত ভক্তি উজাড় করে দেব আমার এই বন্ধু ও বন্ধু পত্নীর জীবন রক্ষার্থে। সারা রাত ধরে হোম করবি? এর কারণ? মধুকে আবার রাত জাগার কথাটা বলার সময় সবার প্রথম সে এই প্রশ্নটাই করে। উত্তরে স্বাভাবিকভাবে আমি বলি, আজকের রাতে একটা ভালো যোগ আছে, তার উপর কাল সুচরিতার স্বাদ, তাই বলতে পারিস আমার তরফ থেকে এটা একটা উপহার তোদের জন্য। এমনিতেই কয়েকটা অলৌকিক ঘটনার মধ্যে দিয়ে গেছিস তোরা, তাই মনে হলো এইটুকু করে দিলে পরে তোদের নিরাপত্তা আরও কিছুটা বৃদ্ধি পাবে। শোন, তোকে অত কিছু ভাবতে হবে না, আমি প্রয়োজনীয় জিনিসপত্র সব জোগাড় করে নিয়েছি। রাত 12টায় আমি যজ্ঞে বসবো, তার আগেই তোরা শুয়ে পড়িস এবং এক ঘুমে সকাল করিস, ঠিক আছে? বেশ, যা ভালো বুঝিস কর। মধুসূদন অহেতুক প্রশ্ন করে আমায় বিব্রত করল না। রাতে সকলে তাড়াতাড়ি খাওয়া সেরে শুয়ে পড়ল। এরপর আমি আমার কাজে নামলাম। যজ্ঞ করব উত্তরের আম গাছটার তলাতেই, তাই সেই মতো সেখানে আগেই
পাথর ও গঙ্গামাটি দিয়ে বেশ বড় মতো একটা যজ্ঞকুণ্ড নির্মাণ করে রেখেছিলাম। এরপর সেই স্থান ভালোভাবে গঙ্গা জল ছিটিয়ে পরিশুদ্ধ করে নেওয়ার পর এক এক করে 108টা বেলপাতা, 28টা জগডুমুরের ডাল, একখানা জোড়া বেল, আধমন শুকনো বেল কাঠ, আধমন ঘি আর কিছু ফুল নিয়ে যজ্ঞকুণ্ডের সামনে পাতা আসনের একপাশে সাজিয়ে রাখলাম। রাত তখন বেশ গভীর হয়ে এসেছে। বড় ঘড়ির ঢং ঢং শব্দ জানান দিচ্ছে 12টা বাজার। আমি আসন গ্রহণ করলাম। সবার আগে কাঁচা মাটি দিয়ে একটা শিবলিঙ্গ বানিয়ে স্থাপন করলাম আম গাছের গোড়ায়। তার উপর ধুতুরা ফুল, কলকে এবং একটি আকন্দের মালা অর্পণ করলাম। সন্ধ্যার সময় মধুসূদনের ঠাকুরঘর থেকে নিয়ে আসা তেল ভরা বড় প্রদীপটা জ্বালাতেই চারপাশটা বেশ আলোকিত হয়ে উঠল। অশুভের গন্ধকে কিছুটা প্রশমিত করতে একসাথে অনেকগুলো সুগন্ধি ধূপ জ্বালিয়ে যজ্ঞকুণ্ডের 4 কোণে পুঁতে দিলাম। এরপর মহামৃত্যুঞ্জয় মন্ত্রের জপ করতে করতে বেলকাঠ দিয়ে ভালোভাবে কুণ্ডটাকে পূর্ণ করে তার কেন্দ্রে করলাম অগ্নিসংযোগ। কিন্তু আশ্চর্য ব্যাপার, আগুন জ্বলতে চাইল না। শুকনো কাঠ, মাঝে 1 কোয়া রসুনের মতো বড় একখানা কর্পূর দেওয়া, তা সত্ত্বেও আগুন কিছুতেই ধরছে না। দেখে বুঝলাম যার বিরুদ্ধে আমার এই তন্ত্রাচার, সে চাইছে না আমি সফল হই, কারণ সে জানে আমার সফলতাই হবে তার বিফলতার হেতু। তাই যখন কোনো উপায়েই অগ্নিসংযোগ ঘটানো সম্ভব হলো না, তখন এক মনে কাল ভৈরবের ধ্যান আরম্ভ করলাম। আমি জানি কাল ভৈরব কখনোই আমাকে ফেরাবেন না, কিন্তু কোনো এক অস্বাভাবিক কারণে আমি কোনোভাবেই মনঃসংযোগ করতে পারলাম না। বারবার ভুল স্তুতি উচ্চারণ করে ফেলছিলাম, ছন্দপতন ঘটছিল, কিন্তু কেন, কি কারণে আজ এমন নিয়ম বিরুদ্ধ ঘটনা ঘটছে আমার সাথে? নিজেই নিজেকে প্রশ্ন করলাম। এবং সেই প্রশ্নের উত্তরে শুনলাম, নিয়তির পথে বাধা হয়ে কেন দাঁড়াতে চাস তারানাথ? আমার বন্ধ 2 চোখ নিমেষের মধ্যে খুলে গেল। অতি ক্ষীণ মহিলা কণ্ঠস্বর। মনটা ভয়ানক অস্থির হয়ে উঠল। জোর হাত করে অন্ধকারের দিকে তাকিয়ে আমি বললাম, আপনি যেই হন, দয়া করে আমায় বলুন, আজ আমার মন এমন অশান্ত হয়ে উঠল কেন? কেন আমার সব চেষ্টা এক এক করে ব্যর্থ হচ্ছে? তাহলে কি আমার সাধনা, দেববন্দনা সব কিছুই অর্থহীন হয়ে পড়ল? নিজেকে দোষ দিচ্ছিস কেন রে বোকা? বিধাতার লেখনীতে যা থাকবে তাই তো ঘটবে। এখানে তুই কেন? স্বয়ং পরমেশ্বর হস্তক্ষেপ করতে পারবেন না, তাই তুই ব্যর্থ হচ্ছিস। তোর শিক্ষা, তোর ভক্তিকে অহেতুক সন্দেহের দৃষ্টিতে দেখিস না। কিন্তু কেন দেবী? বিধাতা কি চান না মধুসূদন ও তার পরিবার সুখে স্বাচ্ছন্দ্যে জীবন কাটাক? তারা তো কখনো কারণ অনিষ্ট চায়নি। তাহলে তাদের সাথে এমন অবিচারের তাৎপর্য কি? অত্যন্ত উৎকণ্ঠার সাথে আবারও প্রশ্ন করলাম। উত্তরে দেবী বললেন, এই জন্যই তোর সাধনা অসম্পূর্ণই থেকে গেছে তারানাথ। সাংসারিক মায়ায় আবদ্ধ হয়ে তোর বোধ, বুদ্ধি, চেতনা দেখছি লোপ পেয়েছে। নচেত যে তুই কিনা নিজে জানিস যে মধুসূদনের কপালে কোনো দিনই সাংসারিক সুখ ভোগের কথা লেখাই ছিল না, সেই তুই আজ এই প্রশ্ন করতিস না। মনে কর দেখি, তোর গুরুদেব মধুসূদনকে কি বলেছিলেন? ঈষৎ ভর্ৎসনা করেই দেবী বললেন। ধীরে ধীরে আমার মনে পড়ল সমস্তটা। সত্যিই তো, বন্ধুর প্রতি অপরিমেয় ভালোবাসার কারণে কথাটা আমার মাথা থেকেই বেরিয়ে গিয়েছিল। গুরুদেব সেই কোন কালে মধুসূদনকে দেখে বলেছিলেন যে এর জীবনে ব্রহ্মচর্যই হবে এক এবং অদ্বিতীয় ব্রত। কিন্তু তাই যদি হয়ে থাকে, তাহলে আজ সে সংসারে আটকা পড়ল কিভাবে? প্রশ্নটা নিজেকেই করলাম। দেখলাম দেবী সেই প্রশ্নের উত্তরও দিলেন।
কখনো কখনো নিয়ম বিরুদ্ধ কয়েকটা ঘটনা ঘটে যায়। ইতিহাসে এমন অজস্র প্রমাণ রয়েছে, কিন্তু এর কারণে কখনোই নিয়তির লিখন বদলায় না। নিয়তি স্থির করে প্রত্যেকটা মানুষের জীবনচক্রের প্রতিটা ধাপ। জাগতিক গতি প্রকৃতি কেবলমাত্র নিমিত্ত হয় জীবনচক্রের প্রতিটা ধারাকে একে অন্যের সাথে মিলিয়ে দিতে। পরিস্থিতির চাপে পড়ে একদিকে যেমন মধুসূদন বৈবাহিক বন্ধনে আবদ্ধ হতে বাধ্য হয়েছিল, তেমনি লক্ষ্য করে দেখ তার সাথে যার সম্পর্ক গড়ে উঠেছে সেই সুচরিতাও কিন্তু স্বল্পায়ুযুক্ত। সুতরাং আশা করি হিসাবটা মেলাতে আর কোনো সমস্যা হবে না তোর। বুঝতে পারছি, এবার সবটা বুঝতে পারছি। কিন্তু দেবী, তাহলে সুচরিতার গর্ভে যে সন্তান বেড়ে উঠছে তার কি হবে? সেও কি তার মায়ের মতোই? না, সে বাঁচবে, তাকে বাঁচাবো আমি নিজে। সেই জন্যই তো আমার এখানে আসা। তবে তুই আজকের এই তন্ত্রচারে সফল হতে পারবি না তারানাথ, কারণ তুই সফল হলে সমন ফিরতে বাধ্য হবে। মহামৃত্যুঞ্জয় মন্ত্রের সামনে সে অসহায়, আর সে ফিরে গেলে নিয়তির লেখনী মিথ্যে হবে, যা কখনোই সম্ভব নয়। তাই তুই ফিরে যা, বৃথা চেষ্টা করে কোনো লাভ নেই। এতক্ষণে তারানাথ থামল। আমরা সকলে একসাথে প্রশ্বাস ছাড়লাম। আজকের ঘটনাটা বলতেই হবে, বাকি সমস্ত ঘটনার চেয়ে একেবারে আলাদা। কিন্তু বেশ কয়েকটা প্রশ্ন রয়ে গেল। বলা ভালো, শেষ হলো ঠিকই, কিন্তু হিসেবটা ঠিক মিলল না। ব্রজভূষণ বললেন, আচ্ছা ঠাকুরমশাই, দেবী যেই হিসেব মেলানোর কথাটা বললেন আপনাকে, সেই হিসেবটা ঠিক কি সেটা তো স্পষ্ট হলো না। আমিও নিঃশব্দে মাথা নাড়িয়ে সম্মতি জানালাম। তারানাথ বলল, বেশ, তোমাদের তাহলে একটু সহজ করে বুঝিয়ে। দেখো, মধুসূদনের জীবনে ব্রহ্মচর্য রয়েছে এবং সুচরিতার জীবনে স্বল্পায়ুর যোগ। ঘটনাচক্রে তাদের বিবাহ হয়, এর ফলে মধুসূদনের ব্রহ্মচর্য ভঙ্গ হয়। এরপর তাদের সন্তান আছে সুচরিতার গর্ভে, ফলে সন্ন্যাসী মধুসূদন আরো বেশি করে সাংসারিক মায়ায় জড়িয়ে পড়ে। কিন্তু বিধাতার লেখনী তো পূর্ব নির্ধারিত, তাই তাকে বাস্তবায়িত হতে দেওয়ার জন্য গল্পে দুজন মুখ্য ভূমিকা পালন করে। তারা হলো কালীকিঙ্কর ও তার স্ত্রী শাকম্ভরী। ঘটনাটা দেবী আমায় বলেছিলেন। মধুসূদনের সাথে সুচরিতার বিবাহ সম্পন্ন হলে পরে কালীকিঙ্কর নির্ঝঞ্ঝাটে শাকম্ভরীর সাথে নিজের সম্পর্ককে সামাজিক স্বীকৃতি দেয়। কিন্তু কথায় আছে না, পাপ বাপকেও ছাড়ে না। তেমনটাই ঘটল কালীকিঙ্করের সাথে। তার বিয়ে হলো ঠিকই, কিন্তু অদৃষ্টের নির্মম পরিহাসের কারণে সে তার পৌরুষ সত্যিই পরবর্তীকালে হারিয়ে ফেলেছিল। এমনকি শাকম্ভরীর গর্ভে তাদের যে সন্তান বেড়ে উঠছিল তারও মৃত্যু হয় গর্ভের মধ্যেই। মৃত সন্তান প্রসব করার যন্ত্রণা শাকম্ভরী মেনে নিতে পারেনি। মনে মনে সে প্রতিহিংসার আগুনে জ্বলতে শুরু করে মধুসূদনের জন্য। সে ভাবল মধুসূদনের জন্যই তার স্বামী নপুংসকে পরিণত হয়েছে। মৃত সন্তান প্রসব করার পরও তার আশা হয়তো ছিল পরবর্তীকালে মিলনে রত হওয়ার পর আবারও হয়তো সে গর্ভবতী হতে পারবে। কিন্তু মধুসূদনের কটাক্ষ এভাবে ফলে যাওয়ার ফলে সেই আশাও শাকম্ভরীর ভঙ্গ হয়। ভেতরে ভেতরে সে চরম প্রতিশোধ নেওয়ার তাড়নায় ছটফট করতে থাকে। সে চায় যেভাবে তার জীবনটা শেষ হয়ে গেল সেভাবেই যেন মধুসূদন ও সুচরিতার জীবনটাও শেষ হয়ে যায়। এই জন্য সে আশ্রয় নিল অপতন্ত্রের, প্রস্তুত করল অমোঘ মৃত্যুবান। এইভাবে সে নিশ্চিত করল সুচরিতার মৃত্যু। এর ফলে বিধাতার লেখনীয় যথাযথ রূপ পেত, কিন্তু সুচরিতার গর্ভের সন্তান ছিল নিষ্পাপ। তাই তাকে রক্ষা করতে স্বয়ং তিনি এসেছিলেন, যার আশীর্বাদ জন্ম থেকে সুচরিতা পেয়ে আসছে। সেই অন্নদায়ী এলেই অন্নবুড়ির বেশে। সুচরিতার সন্তান ভূমিষ্ঠ না হওয়া অবধি তিনি রক্ষাকর্ত্রীর ন্যায় আগলে রাখলেন তার স্নেহধন্যাকে। একটা দীর্ঘশ্বাস ছেড়ে তারানাথ কিছুটা জল খেয়ে আবার বলল,
এর পরের ঘটনাটা জানতে পেরেছিলাম মধুসূদনের একটি চিঠি থেকে। চিঠিতে সে লিখেছিল সন্তানকে জন্ম দিতে গিয়ে সুচরিতা মারা যায়। তার পুত্র সন্তান হয়েছে, কিন্তু স্ত্রীর মৃত্যুর পর মধুসূদনেরও আর সংসারে থাকতে মন চায়নি। তাই সে পুনরায় গেরুয়া বসনে নিজেকে আবৃত করে বেরিয়ে পড়েছিল নিজের বাকিটা জীবন সন্ন্যাসীর জীবনব্রত পালন করবে বলে। এবার বুঝলে হিসেবটা? আচ্ছা আচ্ছা ঠাকুর মশাই, শেষ একটা প্রশ্ন, এই অন্নবুড়ি বা অন্নদা আসলে কে? এইবার প্রশ্ন করল কিশোরী। উত্তর দেওয়ার আগে তারানাথ কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, অন্নবুড়ি হলেন সাক্ষাৎ কাশীপুরাধেশ্বরী মা অন্নপূর্ণা, যিনি এই জগৎ সংসারকে লালন পালন করেন। অন্ন যোগান তিনি অন্ন প্রদায়িনী, রক্তবর্ণা, দ্বিভুজা দেবী, ভব দুঃখহন্ত্রী। তিনি একাধারে শক্তির প্রতিমূর্তি, আরেকদিকে তার মাতৃস্নেহে উদ্ধার হয় এই জগৎ সংসার। অন্নপাত্র ও দর্বি হাতে ক্ষুধা জ্বালা মেটান তার সন্তানদের। তিনি জানতেন সুচরিতার খাদ্যে অপতন্ত্র প্রয়োগ করে বিষ প্রয়োগ করা হয়েছিল, তাই তিনি নিজে হাতে তার মেয়েকে রেঁধে খাওয়াতেন। ভেবে দেখো একবার, কত জন্মের পুণ্যকে একত্রিত করলে মানব জন্মে দেবী দর্শন লাভ করা যায়। এতটা বলে তারানাথ এবার কিশোরীকে উদ্দেশ্য করে বলল, বুঝলে হে ভায়া, কাল সকালে একবার খবর নিও তোমার সেই বন্ধুটি আদৌ বেঁচে আছে কিনা, যে তোমায় মারবার পরিকল্পনা করেছিল পায়েসের বাটিতে বিষ মিশিয়ে। সুচরিতাকে হত্যার পরিকল্পনার জন্য শাকম্ভরী ছলনার আশ্রয় নিয়েছিল। অপতন্ত্রের কোনো এক ভয়াবহ পিশাচিনীকে সে পাঠিয়েছিল সুচরিতার মায়ের রূপে। তিনিও কিন্তু পায়েসই নিয়ে এসেছিলেন, তবে দেবীর কৃপায় সুচরিতা রক্ষা পায় এবং শাস্তিস্বরূপ শাকম্ভরী সেই দিনের পর থেকে আর কোনোদিন মুখে অন্যের একটা দানাও তুলতে পারেনি। যতবারই চেষ্টা করেছে রক্ত বমি হয়ে সবটা উঠে এসেছে। তাই তুমিও পারলে তোমার সেই বন্ধুটির একবার খোঁজ নিও। তারানাথ সেদিন কথাগুলো এমন রহস্যময় ভঙ্গিতে কিশোরীকে কেন বলেছিল তার জবাব আমার কাছে নেই। সেদিনের পর আরও 2 দিন কেটে গিয়েছিল। 3 দিনের মাথায় কিশোরী আমাকে নিয়ে গিয়েছিল মঠ লেনে তারানাথের কাছে। আর সেইখানে সে জানিয়েছিল তার সেই বন্ধুটি কিশোরী যেদিন তার বাড়ি গিয়েছিল বন্ধুর জন্মদিনের নিয়ম রক্ষা করতে, সেই দিন রাত্রে অস্বাভাবিকভাবে রক্তবমি করতে করতে মারা যায়। খবরটা শুনে তারানাথ আবারও একবার তার সেই চিরাচরিত রহস্যে ভরা হাসি হেসে কপালে 2 হাত জড়ো করে বলেছিল, ওম রক্তাং বিচিত্র বসনাং নবচন্দ্র চূড়ামন্ন প্রদানিত্যং স্তান ভারণম রাম নৃত্যন্তমিন্দু সকলাভরণং বিলক্ষ্য হৃষ্টং ভজে ভগবতীং ভবদুঃখহন্ত্রীম। এতক্ষণ আপনি শুনছিলেন অন্নবুড়ির অশ্রু। গল্পপাঠ তথা বিভূতির ভূমিকায় ছিল আর্য, কিশোরীর ভূমিকায় ছিল রমাকান্ত এবং গল্পের সূত্রধার ও তারানাথ তান্ত্রিকের ভূমিকায় ছিলাম আমি সায়ন্তন। অন্যান্য চরিত্রে আমার সাথে ছিল সৌভিক, পার্থ, ঋদ্ধি, তৃষা, রৌনক, সৌমদ্বীপ, নীল। এই গল্পের নাট্যরূপ নির্মাণে ছিল দিশানি, শব্দ সংযোজনে ছিল সৃজা, আবহ সঙ্গীত ও স্পেশাল এফেক্টসে ছিল শঙ্খ। এই গল্পের প্রচ্ছদ নির্মাণ করেছে টিম পিক্সেলেট। কেমন লাগলো আজকের গল্পটা? যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকনে ক্লিক করে দেবেন সমস্ত গল্পের আপডেট সবার আগে পাওয়ার জন্য। আগামী পর্বে আবার দেখা হবে আপনাদের সাথে। সবাই ভালো থাকবেন। নমস্কার।